হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ওয়েল গাইস, কিছুদিন আগে আমি আমার চ্যানেলে পৃথিবীর সর্বোচ্চ আয়কারী সিনেমা অ্যাভাটারের প্রথম পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করেছিলাম, আর এই কারণে আজকের ভিডিওতে আমি অ্যাভাটার সিনেমার দ্বিতীয় পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি। আর যারা যারা আগের পর্বটি দেখেননি তাদের কাছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, আপনারা আগের পর্বটি দেখে আসুন, তাহলে আপনাদের এই সিনেমাটি বুঝতে অনেক সুবিধে হবে। আর এই অ্যাভাটার সিনেমার প্রথম পর্বের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারেন। তো গাইস, বেশি কথা না বলে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস, অ্যাভাটার সিনেমার দ্বিতীয় পর্বটি ঠিক সেইখান থেকেই শুরু হয় যেখানে অ্যাভাটার সিনেমার প্রথম পর্বটি শেষ হয়েছিল, অর্থাৎ যখন সকল নাবিরা মানুষদের বিরুদ্ধে যুদ্ধ জিতে গিয়েছিল এবং তারা সকল মানুষদের আবারও নিজের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। তো আস্তে আস্তে অনেক বছর কেটে যায় এবং এখানে আমরা জানতে পারি জ্যাক হচ্ছে সকল নাবিদের রাজা এবং সেই মূলত গত কয়েক বছর যাবৎ তার রাজার কর্তব্য পালন করে আসছে। তো এখানে আমরা দেখতে পাই জ্যাক এবং নাটেরি 4 সন্তানের বাবা মা হয়ে গিয়েছে, যার মধ্যে তার বড় ছেলে নিটেম, তার ছোট ছেলে লোক এবং তার 2 মেয়ে কিটি এবং টুর্কি ছিল। বাট এখানে আমরা জানতে পারি কিটি মূলত জ্যাকের মেয়ে নয়, সে মূলত দেবী এভার দেওয়া আশীর্বাদ। আর সবাই মনে করে যে দেবী এভার আশীর্বাদে গ্রেস আবারও কিটি রূপে পুনর্জন্ম পেয়েছে, আর এই কারণে জ্যাক কিটিকেও নিজের সন্তানদের মতোই ভালোবাসতো। ওয়েল, সেখানে আবার একটি মানুষের বাচ্চাও ছিল যার নাম ছিল স্পাইডার। আর এখানে আমরা একটি শকিং ব্যাপার জানতে পারি যে স্পাইডার হচ্ছে গত পর্বের ভিলেন অর্থাৎ কর্নেল মাইলসের ছেলে, যে মূলত প্যান্ডোরা গ্রহে জন্মগ্রহণ করেছিল। বাট মানুষেরা যখন নাবিদের বিরুদ্ধে যুদ্ধ হেরে গিয়েছিল তখন স্পাইডার ছিল অনেক ছোট, যার কারণে তাকে পৃথিবীতে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। এবং যেহেতু স্পাইডারের বাবা অর্থাৎ কর্নেল মাইলস সে যুদ্ধে মারা গিয়েছিল, সেহেতু তাকে দেখাশোনার মতো কেউ ছিল না। আর এই কারণে জ্যাক স্পাইডারকে নিজের সাথে রেখে দেয় এবং তাকেও নিজের সন্তানদের মতোই লালন পালন করতে শুরু করে। বাট এখানে নাটেরি স্পাইডারকে নিজের সন্তানদের থেকে একটু আলাদাভাবে দেখতো, কারণ একদিকে স্পাইডার ছিল তাদের শত্রু মাইলসের ছেলে এবং অন্যদিকে সে ছিল একটি মানুষ। তো যাই হোক, আমরা দেখতে পাই স্পাইডার ও নাবিদের মতো সকল কাজে পারদর্শী ছিল, এমনকি সে নাবিদের ভাষাও জানতো। তো আমরা দেখতে পাই জ্যাক তার অ্যাভাটার লাইফ নিয়ে অনেক খুশি ছিল এবং সে তার পরিবারের সকলকে নিয়ে আনন্দের সাথে বসবাস করত। ওয়েল, এরপরের সিনে আমরা দেখতে পাই জ্যাক এবং নাটেরি একটি স্থানে শুয়ে রয়েছে, আর তখনই জ্যাকের চোখ আকাশের দিকে যায় এবং সে তখন আকাশের মধ্যে একটি বড় উজ্জ্বল বস্তু দেখতে পায়। প্রথমে সে বুঝে উঠতে পারে না সেই বস্তুটি আসলে কি, বাট একটু পরে সে দেখতে পায় সেই বড় উজ্জ্বল বস্তুটি হচ্ছে একটি নবযান। আর জ্যাক তখন বুঝতে পারে যে মানুষেরা সেই নবযানে করে আবারও প্যান্ডোরা গ্রহে ফিরে আসছে। তো আমরা দেখতে পাই মানুষের সেই শিপগুলো যখন প্যান্ডোরা গ্রহে ল্যান্ড করে তখন তাদের শিপ থেকে বের হওয়া আগুনের ফলে আশেপাশের সব জায়গায় আগুন ধরে যায়, এই সাথে আশেপাশে থাকা অনেক প্রাণীও মারা যায়। আর এখানে আমরা দেখতে পাই এইবার মানুষেরা পুরো প্রস্তুতি নিয়ে এসেছে এবং তাদের টেকনোলজি গুলো আগের থেকে আরো অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে এবং তারা নিজেদের সাথে রোবটের এক বিশাল সৈন্যদল নিয়ে এসেছে, কারণ তারা গতবারের হার থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে। আর এরই ধারাবাহিকতায় তারা নিজেদেরকে পুরোপুরিভাবে প্রস্তুত করে আবারও ফিরে এসেছে। তো এরপর মানুষেরা গতবারের মতো আবারও জঙ্গলের মধ্যে ধ্বংসলীলা চালায়, আর সেটা আবার দূরে দাঁড়িয়ে জ্যাক এবং নাটেরি দেখছিল, কিন্তু তাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ওয়েল, এরপরের সিনে আমরা দেখতে পাই মানুষেরা ল্যাবের মধ্যে কৃত্রিমভাবে তৈরি একটি অ্যাভাটারকে জাগিয়ে তুলে, আর সেখানে আমরা আগে থেকে কয়েকটা অ্যাভাটারকে দেখতে পাই যাদেরকেও মানুষেরা কৃত্রিমভাবেই তৈরি করেছিল। তো আমরা দেখতে পাই মানুষেরা সবেমাত্র যে অ্যাভাটারটিকে জাগিয়ে তুলেছে সে নিজের সামনে অন্যান্য অ্যাভাটারদের দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায় এবং সে সবার উপর আক্রমণ করতে শুরু করে। তখনই বাকি অ্যাভাটারগুলো তাকে ধরে নেয় এবং বলে, কর্নেল শান্ত হন, আপনি একদম সুরক্ষিত রয়েছেন। আর তখন আমরা জানতে পারি মানুষেরা যে অ্যাভাটারটিকে জাগিয়ে তুলেছে সে মূলত গত পর্বের ভিলেন কর্নেল মাইলস। তো এটা জানার পর মাইলস এবং আমরা সবাই অনেক অবাক হয়ে যাই। ওয়েল, আমার মাথায় তো প্রথমে একটা প্রশ্ন ঘুরছিল যে কিরে ভাই, এই শালা মাইলসকে তো নাটেরি গত পর্বে তীর দিয়ে মেরে ফেলেছিল, তাহলে এই শালা আবারও জীবিত হলো কিভাবে? বাট এরপর জানতে পারলাম যে নাবিদের সাথে যুদ্ধ করার আগেই মানুষেরা মাইলস সহ আরো কয়েকজন সৈনিকের মেমোরি কপি করে নিয়েছিল এবং সেই কপি করা মেমোরিগুলোকে নিজেদের কাছে সযত্নে রেখে দিয়েছিল, যাতে পরবর্তী সময়ে তারা কৃত্রিমভাবে অ্যাভাটার বানিয়ে মানুষের কপি করা মেমোরিগুলো সেই অ্যাভাটারদের ব্রেনে সেট করে দিতে পারে। তো আমরা দেখতে পাই মাইলস তার নতুন শরীরে পুনর্জন্ম পেয়ে খুশি হয়, এর সাথে সে এখন অনেক শক্তিশালী এবং তার নিজস্ব একটি অ্যাভাটারের শরীরও পেয়ে গিয়েছে এবং এখন তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জ্যাককে শেষ করা। আর এখানে আমার একটি কথা বলতে ইচ্ছে করছে যে গতবার এত নির্দয়ভাবে মরার পরও এই শালার এখনো শিক্ষা হয় না, কারণ কথাই আছে না, কুকুরের লেজ 12 বছরও সোজা হয় না। ওয়েলের পরের সিনে আমরা দেখতে পাই মানুষেরা একটি ট্রেনে করে নিজেদের অস্ত্রশস্ত্র জঙ্গলের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। তখন নাবিরা মানুষদের সেই অস্ত্রবাহী ট্রেনের উপর আক্রমণ করে বসে এবং তারা সেখান থেকে সকল অস্ত্র লুট করতে শুরু করে, যাতে মানুষেরা আবারও তাদের উপর আক্রমণ করলে তারা যাতে মানুষদের অস্ত্রের সাহায্যে তাদের মোকাবেলা করতে পারে। তো তারা যখন সেই ট্রেন থেকে অস্ত্র লুট করছিল তখনই সেখানে মানুষদের একটি হেলিকপ্টার চলে আসে এবং মানুষেরা সেই হেলিকপ্টার থেকে তাদের উপর গুলি করতে শুরু করে। তখন মানুষের আক্রমণে জ্যাকের বড় ছেলে নেটিম কিছুটা আহত হয়, তখনই সেখানে জ্যাক চলে আসে এবং সে নেটিমকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে পালায়।
তো এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক এবং সকল নাবিরা সেখান থেকে পালিয়ে একটি পাহাড়ের গুহায় এসে পৌঁছয়। আর এখানে আমরা জানতে পারি সকল নাবিরা মানুষদের ভয়ে জঙ্গল ছেড়ে এই পাহাড়ের গুহায় এসে বসবাস করতে শুরু করেছে, কারণ জঙ্গলের বিভিন্ন স্থানে মানুষেরা নিজেদের ক্যাম্প বানিয়ে রেখেছে। আর মানুষেরা যদি তাদের জঙ্গলে দেখতে পায় তাহলে তারা আবারও নাবি জাতিদের উপর আক্রমণ শুরু করবে। তো যাই হোক, আমরা দেখতে পাই জ্যাক তার বড় ছেলে নেটিমকে অনেক বকাবকি করে, কারণ জ্যাক তাকে বারণ করেছিল যাতে সে মানুষদের ধারে কাছেও না যায়। এবং অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল মাইলস তার সাথীদের নিয়ে আর্মি হেডকোয়ার্টারে গিয়ে পৌঁছয়। আর এখানে তার সাথে সেখানকার জেনারেলের সাথে পরিচয় হয়। তো জেনারেল তখন কর্নেলকে জানাই যে নাবিরা আমাদের সৈনিকদের উপর আক্রমণ করে আমাদের সকল অস্ত্রশস্ত্র লুট করে নিচ্ছে এবং তারা জঙ্গলের এমন কোন স্থানে লুকিয়ে রয়েছে যেখানে আমরা তাদেরকে খুঁজেও পাচ্ছি না। আর এখানে জেনারেল এবং মাইলসের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষেরা এবার প্যান্ডোরা থেকে কিছু নিতে নয়, বরং তারা প্যান্ডোরা গ্রহকে দখল করতে এসেছে, কারণ মানুষদের পৃথিবী আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এমন চলতে থাকলে একসময় মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। আর তাই মানুষেরা প্যান্ডোরা গ্রহে এসেছে যাতে তারা প্যান্ডোরা গ্রহকে কবজা করে সেটিকে মানুষের বসবাস উপযোগী বানাতে পারে। এরপর সেখানকার জেনারেল মাইলসকে বলে, দেখো, যদি আমরা প্যান্ডোরা গ্রহকে দখল করতে চাই তাহলে সবার আগে আমাদেরকে জ্যাককে শেষ করতে হবে, কারণ জ্যাক হচ্ছে সকল নাবিদের রাজা। আর যদি রাজাই মারা যায় তাহলে সকল নাবিরা দুর্বল হয়ে পড়বে, আর এতে করে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। তো মাইলস তখন জেনারেলকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, জ্যাককে শেষ করার দায়িত্ব আমার। এরপর মাইলস তার সাথীদের নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় জ্যাককে খোঁজার জন্য। আর তারা ঠিক সেই স্থানটিতে এসে ল্যান্ড করে যেখানে গতবার নাটেরি এবং জ্যাক মিলে মাইলসকে মেরে ফেলেছিল। তো এখানে এসে মাইলস সেই রোবটটিকে খুঁজে পায় যেটিতে করে মাইলস গতবার নেটেরি এবং জ্যাকের সাথে ফাইট করেছিল। তো অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাকের ছেলেমেয়েরাও খেলতে খেলতে সেই স্থানে এসে পৌঁছয় এবং তারা যখন বন্দুক হাতে মাইলস এবং তার সাথীদের দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে এরা মানুষদের সাথী। তখন নেটিন তার গলায় থাকা অকিটকির মাধ্যমে জ্যাকের সাথে কন্ট্রাক্ট করে এবং তাকে সবকিছু খুলে বলে। তখন জ্যাক অনেক ভয় পেয়ে যায় এবং সে তাদেরকে বলে, তোমরা কোনো রকম আওয়াজ না করে চুপচাপ সেখান থেকে চলে আসো, আর যত কিছু হয়ে যাক না কেন তোমরা তাদের উপর কোনো রকম আক্রমণ করবে না। তো তখন জ্যাকের ছেলেমেয়েরা তার কথা মতো চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে, বাট সাডেনলি মাইলসের লোকেরা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং তারা জ্যাকের ছেলে মেয়েকে ধরে নেয়। তো ইতিমধ্যে কর্নেলও সেখানে এসে হাজির হয় এবং সে যখন জ্যাকের বাচ্চাদের সাথে স্পাইডারকে দেখতে পায় তখন সে বুঝে যায় এটা তার নিজের ছেলে যে কিনা জ্যাকের কাছে বড় হয়েছে। তো মাইলস তখন স্পাইডার এবং জ্যাকের ছেলে মেয়েকে নিজেদের সাথে করে নিয়ে যেতে লাগে। তখনই সেখানে জ্যাক এবং নেটারি চলে আসে এবং তারা লুকিয়ে লুকিয়ে এক এক করে মাইলসের সকল সাথীদের উপর আক্রমণ করতে শুরু করে। আর যেহেতু ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই নেটারির সবার চোখ ফাঁকি দিয়ে তার বাচ্চাদের উদ্ধার করে নেয়। বাট এখানে মাইলস করে কি, সে তার ছেলে স্পাইডারকে ধরে ফেলে এবং সে তাকে নিজের সাথে করে নিয়ে সেখান থেকে পালায়। তো অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক এবং নেটারি তাদের বাচ্চাদের নিয়ে আবারও নিজেদের গুহায় ফিরে আসে এবং এখানে এসে জ্যাক অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ মাইলস কিন্তু স্পাইডারকে নিজের সাথে করে নিয়ে গিয়েছে এবং সে যে করেই হোক স্পাইডারকে ভয় দেখিয়ে বা টর্চার করে জ্যাকদের আস্তানা খোঁজ করেই নেবে। আর এমনটা হলে জ্যাকের সাথে সাথে তার পরিবারও বিপদে পড়বে। আর এই কারণে জ্যাক সিদ্ধান্ত নেয় যে সে তার পরিবারকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, কারণ কর্নেল মাইলসের একমাত্র টার্গেট হচ্ছে জ্যাক। তো অন্যদিকে আমরা দেখতে পাই মানুষেরা স্পাইডারকে বিভিন্নভাবে টর্চার করছে এবং তাকে ফোর্স করছে যাতে সে জ্যাক এবং অন্যান্য নাবিদের লোকেশন বলে, কিন্তু এখানে স্পাইডার মানুষদের কিছুই বলে না, কারণ সেও জ্যাকের পরিবারকে নিজের পরিবারের মতোই ভাবতো এবং সে চাইতো না যে তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি হোক, এবং সে একের পর এক মানুষের করা টর্চার সহ্য করতে থাকে। কিন্তু মাইলস যখন সবাইকে এসব বন্ধ করতে বলে, কারণ যত কিছু হোক একজন বাবা তো নিজের চোখের সামনে নিজের সন্তানের কষ্ট সহ্য করতে পারবে না। তো এরপর মাইলস একা গিয়ে স্পাইডারের সাথে দেখা করে এবং তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমি তোমার বাবা, আর যত কিছু হোক আমি তো তোমার কোনো ক্ষতি চাই না, আমি সব সময় তোমার ভালো চাই। মানে মাইলস এখানে এক কথায় স্পাইডারের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল আর কি। তো যাই হোক, এই সিনটি এখানেই শিফট হয় এবং এরপরের সিন আমরা দেখতে পাই জ্যাক তার গোত্রের একটি বিশ্বস্ত নাবিককে সেখানকার নতুন রাজা ঘোষণা করে এবং সে তার পরিবার নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার জন্য রওনা দেয় যাতে সে তার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। তো আমরা দেখতে পাই তারা তাদের ইকরান পাখিতে করে নতুন জায়গার খোঁজে রওনা দেয় এবং অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর তারা সমুদ্রের তীরে এক আইসল্যান্ডে গিয়ে পৌঁছয় যেখানে একটি গোত্র বসবাস করত, কিন্তু এখানকার নাবিরা ছিল জ্যাকদের থেকে একটু ভিন্ন। যেমন আমরা তো জানি যে জ্যাকদের গায়ের রং ছিল গাঢ় নীল, কিন্তু ওই গোত্রের নাবিদের গায়ের রং ছিল হালকা নীল এবং এরই সাথে তারা জলে এবং ডাঙায় উভয় জায়গায় বসবাস করতে পারত। আর জ্যাকদেরকে যেহেতু দেখতে একটু ভিন্ন লাগছিল সেহেতু সেখানকার সকল নাবিরা একত্রিত হয়ে অবাক হয়ে তাদের দেখছিল। আর তখনই সেখানে ওই গোত্রের রাজা চলে আসে এবং জ্যাক তখন রাজাকে বলে, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, আপনি যদি আমাকে দয়া করে আমার পরিবার সহ এখানে থাকতে দেন তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তখন সেখানকার রাজা জ্যাককে বলে, দেখো, আমরা জল এবং মাটিতে উভয় স্থানে বসবাস করি, তোমরা কি আমাদের মতো বসবাস করতে পারবে? তখন জ্যাক বলে, আপনার সহযোগিতা থাকলে আমরা আপনাদের সকল রীতিনীতি এবং কায়দা কানুন শিখে নিব, এর সাথে আমরা আস্তে আস্তে জলে থাকার অভ্যাসও করে নিব। তো সেখানকার রাজা তখন জ্যাককে বলে, আচ্ছা, তোমরা যদি এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারো তাহলে আমার এখানে কোনো
কোনো আপত্তি নেই, তোমরা এখানে থাকতে পারো। তো এরপর রাজা তার দুই ছেলে মেয়েকে বলে তোমরা দুজনে মিলে জ্যাক এবং তার পরিবারের সবাইকে পানির নিচে থাকা ট্রেনিং দিবে এবং তাদের সকল কাজে সাহায্য করবে। তো এটা বলে রাজা সেখান থেকে চলে যায় এবং এরপর থেকে রাজার দুই ছেলে মেয়ে জ্যাকদের পানির নিচে বেঁচে থাকার ট্রেনিং দিতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পারি জ্যাক এবং তার পরিবারের কেউই বেশিক্ষণ পানির নিচে শ্বাস আটকে রাখতে পারছে না, বাট এখানে আমরা দেখতে পাই কিটি পানির নিচে খুব সহজে শ্বাস নিতে পারছিল। অর্থাৎ এখানে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে কিটি অন্যদের থেকে একটু আলাদা। আর এখানে আমরা দেখতে পাই সেখানকার রাজা এবং তার ছেলেমেয়েরা মিলে জ্যাক এবং তার পরিবারের সকলকে সেখানকার সামুদ্রিক পানি চালানোর কৌশল শেখাচ্ছে। আর এখানে আমরা দেখতে পাই জ্যাকরা যেমন নিজেদের জন্য ইকরান পাখি ব্যবহার করতো, তেমনি এখানকার নাবিরাও নিজেদের জন্য সামুদ্রিক পানি ব্যবহার করে যেগুলোকে পানির নিচ দিয়ে চালাতে হয়। আর এই প্রাণীগুলোকে দেখতে কিছুটা সামুদ্রিক ডাইনোসরের মতো লাগছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল মাইলস তার সাথীদের নিয়ে ওই স্থানে এসে পৌঁছয় যেখান থেকে নাবি জাতিরা নিজেদের জন্য ইকরান পাখি চুজ করতো। তো আমরা দেখতে পাই কর্নেল মাইলস সবার প্রথমে নিজের জন্য একটি ইকরান পাখি ধরতে যায়। আর এখানে কর্নেল মাইলস এবং একটি ইকরান পাখির মাঝে অনেক দস্তাদস্তি হয়, কিন্তু আপনারা তো জানেন যে শালা কর্নেল ঠিক কতটা ডেঞ্জারাস। আর এই শালায় আবার অ্যাভেটারের শরীরও পেয়ে গিয়েছে, আর যার কারণে ইকরান পাখিটিও তার সামনে টিকতে পারে না এবং মাইলস সেই ইকরান পাখিটিকে নিজের করে নেয়। আর এরই সাথে এই সিনটি এখানেই শিফট হয়। তো অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক, নেটেরি এবং তার ছেলেমেয়েরা এখনো পানিতে বেঁচে থাকার জন্য ট্রেনিং দিচ্ছে। আর এখানে আমরা রাজার মেয়ে এবং জ্যাকের ছোট ছেলে লোকের মধ্যে কিছু ভাবভঙ্গি দেখতে পাই, যেটা দেখে তো আমার পার্সোনালি মনে হচ্ছিল যে তারা দুজন হয়তো একজন আরেকজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পাই কিটি অন্য সকলের থেকে খুব দ্রুত সবকিছু শিখে নিচ্ছিল, যেটা দেখে রাজার ছেলের কিটির উপর অনেক হিংসা হয় এবং সে তার বন্ধুদের সাথে নিয়ে কিটির সাথে মজা নিতে শুরু করে। তখনই সেখানে লোক এবং নেটেরি চলে আসে এবং এখানে লোক রাজার ছেলের সাথে ঝগড়া শুরু করে। তখন নেটিম তাদেরকে থামায় এবং তারা কিটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর জ্যাক যখন সবকিছু জানতে পারে তখন সে লোককে অনেক বকাবকি করে, কারণ রাজা তাদেরকে এখানে দয়া করে থাকতে দিয়েছে এবং তারা এখানে কোনো রকম ঝামেলাই করতে পারবে না। তো এর পরের দিন লোক রাজার ছেলের কাছে গিয়ে তার ব্যবহারের জন্য ক্ষমা চায় এবং তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তো তখন রাজার ছেলেও তার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে বলে চলো আমরা গিয়ে মাছ শিকার করি। তো লোকসও তখন তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। তো এরপর তারা একটি স্থানে গিয়ে পৌঁছয় যেখানে তারা মাছ শিকার করবে। বলে আমরা দেখতে পাই লোকস একটি মাছকে টার্গেট করে সেটির দিকে তীর মারে এবং সে যখন পিছনে তাকায় সে দেখতে পায় সে একা, অর্থাৎ রাজার ছেলে এবং বাকিরা তাকে সেখানে রেখে পালিয়েছে। তো লোকস তখন পানির উপরে এসে তার সাথীদের খুঁজতে শুরু করে, তখনই বিশাল আকৃতির একটি মাছ তার উপর আক্রমণ করে বসে। তখন লোকস কোনো মতে সেই মাছটি থেকে পালিয়ে একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে, যার কারণে সেই মাছটি তাকে ধরতে পারে না। তো আস্তে আস্তে লোকসের দমও ফুরিয়ে আসে এবং সে পাথরের নিচ থেকে বের হয়ে পানির উপরে যেতে লাগে। আর তখনই সেই মাছটি আবারও তার দিকে ফিরে আসতে থাকে এবং সেই মাছটি যখন লোকসে খেয়ে ফেলবে তখনই সেখানে তিমির মতো দেখতে একটি বিশাল আকৃতির মাছ চলে আসে এবং সেই তিমি মাছটি ওই মাছটিকে মেরে ফেলে। আর ততক্ষণে লোকসের দম বন্ধ হয়ে সে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায়। আর এই সিনটি দেখে আমার স্কুল জীবনের একটি স্মৃতি মনে পড়ে যায়, যখন আমি আমার বন্ধুদের নিয়ে ক্লাসরুমের মধ্যে অনেক দুষ্টুমি করেছিলাম। তখন আমার বন্ধু বান্ধবরা নিজে বাঁচার জন্য স্যারের কাছে নালিশ করে আমাকে উল্টো ফাঁসিয়ে দেয়। আর আমার সেই স্যারটিও ছিল অনেক জল্লাদ টাইপের, যার কারণে আমার সেদিন প্রচুর পরিমাণে পিটুনি খেতে হয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই লোকের জ্ঞান ফিরে এবং সে দেখতে পাই সে ওই তিমি মাছের উপর শুয়ে রয়েছে। তখন সে ওই তিমিকে ইশারার মাধ্যমে ধন্যবাদ জানায়। তো তখন সে দেখতে পায় ওই তিমি মাছটির ডানায় একটি লোহার হুক গেঁথে রয়েছে, যার কারণে সেই মাছটি অনেক আহত অবস্থায় ছিল। তো লোকস তখন সেই মাছের ডানা থেকে সেই হুকটি খুলে দেয়। আর তখন আমরা সেই মাছটিকে অনেক খুশি দেখতে পাই। আর এখানে সেই মাছটি এবং লোকসের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো এরপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন সেই তিমিটি লোকসকে নিজের পিঠে বসিয়ে তার আইসল্যান্ড অব্দি পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে অলরেডি সবাই লোকসকে খোঁজাখুঁজি করছিল। লোকস যখন সেখানে গিয়ে পৌঁছয় তখন লোকসকে ফিরে পেয়ে জ্যাক অনেক খুশি হয় এবং তাকে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। তো লোকস তখন সবাইকে সবকিছু খুলে বলে। তখন সেখানকার রাজা তার নিজের ছেলের উপর অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় তাকে কঠিন শাস্তি দিবে। তো তখন লোকস রাজাকে এমনটা করতে বারণ করে এবং তাকে বলে, আরে আমরা তো বন্ধু, আর আপনার ছেলে না বুঝে এমনটা করে ফেলেছে, ওকে আপনি ক্ষমা করে দিন। তো রাজা তখন লোকসের কথা রাখে এবং সে তার ছেলেকে মাফ করে দেয়। তো এরপর রাজার ছেলেও বুঝতে পারে যে তার এই কাজটা করা একদমই ঠিক হয়নি। তখন সে লোকসের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং এইবার সে নিজে লোকসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তো পরদিন সকালে সকল বাচ্চারা যখন একসাথে বসে গল্প করছিল তখন লোক সবাইকে বলে, গতকাল একটি বড় মাছ আমার প্রাণ বাঁচিয়েছিল এবং সেই আমাকে আমাদের আইসল্যান্ড অব্দি পৌঁছে দিয়েছে। এর সাথে সে বলে যে ওই মাছটির একটি ডানায় অনেক বড় একটি ক্ষতস্থান ছিল। এটা বলার সাথে সাথে রাজার মেয়ে ওই মাছটিকে চিনে ফেলে এবং সে বলে ওই তিমির মতো দেখতে বড় মাছগুলোকে বলা হয় টুকুন, আর যে মাছটি তোমার প্রাণ বাঁচিয়েছে সেটির নাম হচ্ছে পাইকান। তাকে সবার থেকে আলাদা নাম দেওয়ার কারণ হচ্ছে সকল নাবি জাতিরা মনে করে যে পাইকান একটি হত্যাকারী মাছ এবং সে সমুদ্রে শিকার করতে যাওয়া অনেক নাবিদের মেরে ফেলেছে। কিন্তু এখানে লোকস এ কথা মানতে একদমই রাজি নয়, কারণ পাইকান যদি হত্যাকারী হতো তাহলে সে লোকসকে না মেরে কেন তাকে বাঁচালো। তো এই প্রশ্ন
প্রশ্নের উত্তর খোঁজার জন্য লোকস আবারও পাইকানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে এবং সে পাইকানকে ওই স্থানে গিয়ে খুঁজে পায় যেখানে গতবার পাইকান তাকে বাঁচিয়েছিল। তো লোকস তখন পাইকানকে ইশারার মাধ্যমে জিজ্ঞেস করে যে সে কি সত্যি নাবিদের হত্যা করেছে নাকি এগুলো নাবিদের ভুল ধারণা। তখন পাইকান লোকসকে সাথে করে নিয়ে সমুদ্রের গভীরে ওয়াটার রাইডে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল মাইলস তার সাথীদের নিয়ে একটি দ্বীপে এসে পৌঁছয় যেখানে মূলত একদল নাবিজাতিরা বসবাস করত। তো আমরা দেখতে পাই কর্নেল মাইলস সেই নাবিদের রাজাকে জ্যাকের ছবি দেখায় এবং তাকে জ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করে, বাট সেই আইসল্যান্ডের লোকেরা কখনো জ্যাককে দেখেনি, যার কারণে তারা কর্নেল মাইলসকে জ্যাকের সম্বন্ধে কোনো তথ্যই দিতে পারে না। তখন কর্নেল মাইলস তাদের উপর অনেক রেগে যায় এবং তার অর্ডারে তার সকল সাথীরা সেই আইসল্যান্ডের সকল নাবিদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং এরপর তারা সেই আইসল্যান্ড থেকে চলে যায়। আর ততক্ষণে সেই খবর জ্যাক যে আইসল্যান্ডে রয়েছে সেখানকার রাজার কানে চলে আসে। তখন রাজা জ্যাককে ডেকে পাঠায় এবং তাকে বলে, মানুষেরা তোমাকে খুঁজতে খুঁজতে আমাদের আইসল্যান্ডের পাশের আইসল্যান্ড অব্দি পৌঁছে গিয়েছে আর তারা খুব শীঘ্রই এখানেও পৌঁছে যাবে, তাই আমাদেরকে যত দ্রুত সম্ভব কিছু একটা করতে হবে। তো এরপরে সিন শিফট এবং আমরা দেখতে পাই লোকস পাইকানের সাথে অনেক এনজয় করছে এবং তারা দুজনে পরস্পরের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। তো এখানে পাইকান লোকসকে নিজের মাইন্ডের সাথে কানেক্ট হওয়ার জন্য ইশারা করে। লোকসও তখন পাইকানের ইশারা বুঝতে পেরে এবং তার সাথে কানেক্ট হয়। তখন লোকস দেখতে পায় অনেক আগে কিছু শিকারীরা পাইকানের উপর আক্রমণ করেছিল। তখন পাইকান নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার চেষ্টা করে আর এরই দরুন ভুলবশত তার দ্বারা কিছু নাবি মারা যায় আর এই কারণে সবাই পাইকানকে ভুল বুঝতে শুরু করে। তো তখন লোকসও বুঝতে পারে যে পাইকান কোনো দোষ নেই, সে নির্দোষ। তো অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল মাইলস তার সাথীদের নিয়ে প্ল্যানিং করে যে তারা সমুদ্রে থাকা সকল বড় মাছ বা টুকুন হত্যা করে সেগুলোকে সমুদ্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিবে। আর জ্যাক যেহেতু অনেক দয়ালু সেহেতু ওই মরা টুকুনগুলো যদি তার চোখে পড়ে তাহলে সে সব থামানোর জন্য আমাদের কাছে নিশ্চয়ই আসবে। তো এরপর কর্নেল তার সাথীদের নিয়ে প্ল্যান মাফিক বড় বড় বোট নিয়ে সমুদ্রে নেমে পড়ে এবং তারা আস্তে আস্তে নিজেদের অ্যাডভান্স ওয়েপেনের দ্বারা অনেক টুকুন মেরে ফেলে। আর এরই দরুন তারা একটি লিকুইড আবিষ্কার করে যেটির ব্যবহার করলে মানুষের বয়স থেমে যাবে, অর্থাৎ মানুষেরা সারা জীবন ইয়াং থাকবে। মানে এক কথাই ওই লিকুইডটি অমৃতর মতো কাজ করবে আর কি। আর সেই লিকুইডটি মূলত সেই বড় বড় মাছ বা টুকুনের মাথার ভিতরে পাওয়া যেত আর তাই তারা টুকুন শিকার করে করে তাদের মাথার মধ্যে থেকে ওই মহামূল্যবান লিকুইড বের করতে শুরু করে। তো এরপর আমরা দেখতে পাই জ্যাক এবং সেখানকার রাজা তাদের আইসল্যান্ডের আশেপাশে অনেকগুলো মৃত টুকুন খুঁজে পায় এবং তারা বুঝতে পারে এগুলো মানুষদের কাজ। তখন রাজা অনেক রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে তারা মানুষদের সাথে লড়াই করবে। তখন জ্যাক রাজাকে থামায় এবং তাকে বলে, দেখুন মানুষদের সাথে আমরা পেরে উঠবো না, কারণ তাদের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি রয়েছে আর আমাদেরকে তাদের সাথে লড়াই করতে হলে আমাদেরকে আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে আর কোনো প্ল্যানিং ছাড়া যদি আমরা তাদের সামনে যাই তাহলে আমরা সবাই মারা পড়বো। তো অন্যদিকে আমরা দেখতে পাই লোকস তার বন্ধু পাইকানের জন্য অনেক চিন্তায় পড়ে যায় যে শিকারীরা আবার পাইকানকেও না মেরে ফেলে। তো এই কারণে সে পাইকানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তার সাথে তার ভাই বোন এবং রাজার ছেলে মেয়েও রওনা দেয়। তো অনেকটা পথ যাওয়ার পর তারা পাইকানকে দেখতে পায় যার মাথায় একটি বড় ইনজেকশন ঢুকে রয়েছে আর যেটি মূলত মানুষেরা তার মাথায় ইনজেক্ট করেছে যাতে তারা পাইকানের মাথা থেকেও সেই লিকুইডটি বের করে নিতে পারে। কিন্তু পাইকান তখনও জীবিত অবস্থায় ছিল। তখন লোকস এবং বাকিরা মিলে পাইকানের মাথা থেকে সেই ইনজেকশনটি খুলে ফেলে আর তখনই তারা দেখতে পায় আর্মির লোকেরা বোট নিয়ে তাদের দিকে ছুটে আসছে। তখন তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে বাট আর্মির লোকেরা তাদের ধরে বন্দি করে নেয়। তো তখন লোকস তার গলায় থাকা ওয়াকি টকির মাধ্যমে জ্যাককে বলে দেয় যে মানুষেরা তাদেরকে ধরে নিয়েছে। তখন জ্যাক কোনো উপায় না পেয়ে রাজা এবং তার সৈনিকদের নিয়ে তার সন্তানদের বাঁচানোর উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে এসে তারা দেখতে পায় কর্নেল মাইলস লোকসকে ধরে রেখেছে আর কর্নেল তখন জ্যাককে বলে, জ্যাক তুমি যদি তোমার সন্তানের ভালো চাও তাহলে একা আমার কাছে এসো, আর তুমি যদি এখানে কোনো রকম চালাকি করো তাহলে সেটার ফল খুব খারাপ হবে। তো জ্যাক তখন সবাইকে পেছনে রেখে কর্নেলের কথা মতো একা একা তার দিকে আসতে থাকে। বাট সাডেনলি লোকসের সেই বন্ধু পাইকান কর্নেলদের শিপের উপর লাফিয়ে উঠে এবং যার কারণে সেই শিপটি ভেঙে যায় এবং আস্তে আস্তে ডুবতে শুরু করে। আর তখন জ্যাকরাও আক্রমণ করার জন্য একটি ভালো সুযোগ পায় এবং তারা সবাই আর্মিদের উপর আক্রমণ করে বসে। আর এই সুযোগে ন্যাটেরি তার ইকরান পাখিতে করে তার এবং রাজার ছেলে মেয়েকে সেখান থেকে উদ্ধার করতে শুরু করে। বাট এখানে জ্যাকের বড় ছেলে নেটিনের শরীরে একটি গুলি লাগে এবং যার ফলে নেটিম সেই মুহূর্তে নির্মমভাবে মারা যায়। আর এদিকে কর্নেল কিটিকেও ধরে নেয়। তখন জ্যাক এবং নেটেরি মাইলসের উপর অনেক রেগে যায় এবং তারা কর্নেলের সকল সাথীদের এক এক করে মারতে শুরু করে এবং এক মুহূর্তে কর্নেল বুঝতে পারে সে একা জ্যাক এবং নেটেরির সাথে পেরে উঠবে না। তো তখন সে করে কি কিটির গলায় ছুরি ধরে এবং সে জ্যাককে সারেন্ডার করতে বলে। বাট তখন নেটেরি বুদ্ধি করে স্পাইডার অর্থাৎ কর্নেলের ছেলেকে ধরে নেয় এবং তাকে বলে, তুমি কিটিকে ছেড়ে দাও নয়তো আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। তখন মাইলস কিটিকে ছেড়ে দেয়, কারণ যাই হোক একটা বাবা যতটাই খারাপ হোক না কেন সে তো নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখতে পারবে না। তো এরপর জ্যাক নেটেরিকে বলে, তুমি আমাদের সন্তানদের নিয়ে এখান থেকে চলে যাও, আমি একা এই কর্নেলের সাথে বোঝা পরামর্শ করব। তো এরপর আমরা জ্যাক এবং কর্নেল মাইলসের মধ্যে সেখানে একটি দুমদুমার অ্যাকশন সিন দেখতে পাই। দুজন দুজনকে বরাবরের টক্কর দিচ্ছিল আর লড়াইয়ের এক মুহূর্তে তাদের শিপটি পানিতে ডুবে যায় আর যার কারণে জ্যাক এবং মাইলস সেই শিপের মধ্যে আটকা পড়ে যায়। আর অন্যদিকে নাটিরিও তার ছোট মেয়ে তুর্কিকে নিয়ে সেই শিপের মধ্যে
আটকা পড়ে যায় এবং তারা সেই শিপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। বাট তখনই সেখানে কোথা থেকে কিটি চলে আসে এবং সে নাটেরি এবং টুর্কিকে নিজের সাথে করে বাইরে নিয়ে আসে। আর এদিকে আমরা দেখতে পাই জ্যাক কর্নেল মাইলসকে মেরে অজ্ঞান করে পানিতে ফেলে দেয়। আর যেহেতু জ্যাকও সেই শিপের মধ্যে আটকা পড়ে গিয়েছিল তাই সেও ওই শিপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে জ্যাকের ছেলে লোকস চলে আসে এবং সে তার বাবাকে সেখান থেকে বাঁচিয়ে উদ্ধার করে নিয়ে যায়। আর এখানে আবার কর্নেল মাইলসকে স্পাইডার খুঁজে পায় আর সে তখন না চাইতেও কর্নেল অর্থাৎ তার বাবাকে সেখান থেকে বের করে পানির বাইরে নিয়ে আসে। কারণ বাবা যেমন নিজের চোখের সামনে নিজের ছেলের মৃত্যু দেখতে পারবে না, তেমনি ছেলেও তো নিজের চোখের সামনে তার বাবার মৃত্যু দেখতে পারবে না। তো পানির বাইরে আসার পর কর্নেলের জ্ঞান ফিরে এবং কর্নেল তখন স্পাইডারকে বলে, আমার ছেলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু আমরা তো জানি যে স্পাইডার জ্যাকের পরিবারকে নিজের পরিবার মনে করতো, আর যার কারণে সে কর্নেলের সাথে যায় না, বরং সে জ্যাকের পরিবারের কাছে ফিরে আসে। আর ওইদিকে কর্নেল মাইলস তার ইকরান পাখিতে করে সেখান থেকে উড়ে পালায়। আর এরই সাথে সাথে এবারও মানুষেরা নাবিদের কাছে হেরে যায়। তো এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক, নেটেরি এবং সকল নাবিরা মিলে তার মৃত ছেলে নেটিমের অন্তিম সংস্কার করছে। আর অন্তিম সংস্কারের পর জ্যাক এবং নেটেরি তাদের ছেলেকে দেবী এভার কাছে সঁপে দেয়। আর হয়তো দেবী এবার আশীর্বাদে আবারও জ্যাকের বড় ছেলে নেটিমের পুনর্জন্ম হতে পারে। আর এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। ওয়েল গাইস, এই সিনেমার এন্ডিংটি দেখার পর তো আমার এটা মনে হচ্ছে যে আমরা খুব শীঘ্রই এই অ্যাভেটার সিনেমার তৃতীয় পর্ব পেতে চলেছি। কারণ সিনেমার শেষ হয়তো আপনারা দেখেছেন যে কর্নেল মাইলস কিন্তু মারা যায়নি, সে কিন্তু তার ইকরান পাখিতে করে সেখান থেকে পালিয়েছে। আর এখানে আমাদেরকে এটা হিন্ট দেওয়া হয়েছে যেহেতু কর্নেল মাইলস বেঁচে গিয়েছে সেহেতু তৃতীয় পর্বে হয়তো সে আবারও নিজের দলবল নিয়ে জ্যাককে মারার জন্য ফিরে আসতে পারে। তো গাইস, আপনাদের কি মনে হয় যে এই অ্যাভেটার সিনেমার তৃতীয় পর্বটি কি আসতে পারে? সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমি জানি না এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে, বাট এই সিনেমার প্রথম পর্বটির মতো এই দ্বিতীয় পর্বটিও আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভবিষ্যতে এই সিনেমার তৃতীয় পর্বটি রিলিজ পাই সেটিও আমি আমার চ্যানেলে এক্সপ্লেন করে দিব। তো গাইস, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। বাট যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই যে এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ওয়েল, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।